হ্যালো, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকে পর্বে চলো আমরা ময়মনসিংহ বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, এখানে উদ্দীপক হিসেবে একটা চিত্র দেওয়া আছে। কি কি দেখতে পাচ্ছি আমরা চিত্রটাতে? সূর্য থেকে আলো আসতেছে, যেটা একটা উদ্ভিদের পাতায় পড়তেছে। উদ্ভিদ মূলরম দ্বারা পানি শোষণ করতেছে। দেখো, মাটির নিচে যে কৈশিক পানি কণা জমে থাকে ওই পানিগুলা শোষণ করতেছে। এরপরে পাতা দিয়ে তোমার অক্সিজেন বের হচ্ছে, আবার এই পাশে একটা বি পর্যায় দেওয়া আছে যেখানে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। এখন সূর্যের উপস্থিতিতে পানি গ্রহণ করে এরপরে হচ্ছে এই পর্যায়টা বলতে আমরা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়টাকে বুঝতেছি। আলোক নির্ভর পর্যায়ে কি হয়? সূর্যের আলোর উপস্থিতিতে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে এই পর্যায়ে বলতে আমরা সালোক সংশ্লেষণের এই আলোক পর্যায় বুঝলাম। আর বি পর্যায়ে কি হচ্ছে দেখো, এখানে তোমার মানে অর্থাৎ সূর্যালোক এই পাশে আর এই পাশে তোমার সূর্যালোকের অনুপস্থিতিতে গ্লুকোজ তৈরি হয়ে গেল। তার মানে মেইনলি এই পুরাটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বুঝাইছে, যেখানে এতটুকু হচ্ছে তোমার মানে এই পাশটা হচ্ছে আলোক নির্ভর আর এতটুকু আলোক নিরপেক্ষ বুঝাইছে। এখন এতটুকু উদ্দীপক ধরতে পারার পরে ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি লিখছে দেখো তো, যে এটিপি কাকে বলে, সালোক সংশ্লেষণের হার কিভাবে ক্লোরোপ্লাস্ট সৃষ্টির সাথে সম্পর্কিত। এরপরে গ নম্বরে কি বলছে, উদ্দীপকের প্রক্রিয়াটি এই পর্যায়ে অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে, যেহেতু সূর্যের আলো আছে তার মানে তুমি নামটা শুনলেই বুঝতে পারতেছো যে সূর্যের আলোর উপর নির্ভর করতে হবে, সূর্যের আলো প্রয়োজন। তাহলে এই পর্যায়টা আমাদের ব্যাখ্যা করা লাগবে। ঘ নম্বরে কি বলছে, উক্ত প্রক্রিয়াটি না ঘটলে জীবজগতে কি প্রভাব পড়তো, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যদি না ঘটতো তাহলে জীবজগতে কি কি সমস্যা হইতো, এটা আমাদের এখন বর্ণনা করা লাগবে। দেখো, এই পাশে তোমাদের জন্য এই প্রশ্নগুলোর বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করো যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লেখার। কয়ের জন্য যেহেতু 1 নাম্বার বরাদ্দ, এখানে শুধু আমরা জ্ঞানমূলক একটা চরণ লিখবো। ক্ষয়ের জন্য যেহেতু 2 নাম্বার বরাদ্দ, এখানে তোমাকে 2টা প্যারা লেখা লাগবে। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। গ আর ঘয়ে যেহেতু 3 আর 4 নাম্বার বরাদ্দ, এখানে তোমাকে হচ্ছে মানে একটু হিউজ ইনফরমেশন দেওয়া লাগবে। দেখো, ব্যাখ্যা বিশ্লেষণ, তার মানে কথাবার্তা একটু বেশি বলা লাগবে। এখন এটিপি কাকে বলে? এটিপি হচ্ছে এরকম একটা অণু, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অর্থাৎ ট্রাই মানে 3 আর ফসফেট মানে হচ্ছে তিনটা অণু ফসফেট থাকবে। এখন এই অ্যাডিনোসাইন ট্রাইফসফেট ও হচ্ছে যে কোনো কোষের বিক্রিয়ায় প্রয়োজনে শক্তি সরবরাহ করে, আবার শক্তি জমা করে রাখে। এরকম একটা অণুকে আমরা হচ্ছে এটিপি বলবো। এটিপি হচ্ছে কোষের ভিতরে অবস্থিত এরকম একটা অণু, যেটাকে আমরা জৈব মুদ্রা বলতে পারি, শক্তি মুদ্রা বলতে পারি, রিচার্জেবল ব্যাটারি, তারপরে বায়োলজিক্যাল কয়েন, এটাকে কিন্তু অনেক নামে ডাকা যায়। তাহলে এটিপি হচ্ছে এরকম একটা অণু যেটা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, যা শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। শক্তি সরবরাহ করার মাধ্যমে তুমি যে বিক্রিয়াটা সম্পন্ন করলা, ওই বিক্রিয়ায় তোমায় আরো বেনিফিট পাওয়া, আরো শক্তি উৎপন্ন হবে, ওই শক্তিগুলো আবার জমা করে রাখে। অর্থাৎ শক্তি ভাঙা গড়ার চক্রটা হচ্ছে এই এটিপিতে আমরা দেখতে পাই। এরপরে বলছিল যে ক্লোরোফিল সৃষ্টি সালোক সংশ্লেষণের সাথে। ক্লোরোফিল সালোক সংশ্লেষণের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। কি জন্য? যদি ক্লোরোফিল না থাকতো, ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণের একটা রঞ্জক যেটা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে। প্লাস্টিডের 3টা প্রকারভেদের একটা প্রকারভেদ হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেখানে ভিতর 2 ধরনের রঞ্জক থাকে, ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড। ক্লোরোফিলের কারণে যে কোনো জীবদেহ সবুজ বর্ণ ধারণ করে। এখন আমরা ছোটবেলা থেকেই এটা পড়ছি যে সবুজ উদ্ভিদ হচ্ছে খাদ্য তৈরি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সূর্যালোককে আবদ্ধ করতে পারে। তার মানে ক্লোরোফিলটা খাদ্য তৈরির জন্য অবশ্যই দরকারি। এখন এই ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল যেটাই বলি, ওইটা উপস্থিতিটা সালোক সংশ্লেষণকে বৃদ্ধি করার জন্য অবশ্যই দরকারি। কিন্তু এর উপস্থিতি যদি অনেক বেশি হয় তখন কি হবে? ওই এনজাইমের অভাব দেখা দিবে কোষে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতিটা দরকারি, কিন্তু যদি এর অধিক উপস্থিতি দেখা যায় তখন হচ্ছে এনজাইমের অভাব দেখা দিবে, যার কারণে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ কমে যাবে। অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেটা এখানে অতিরিক্ত হইলেও মানে আমাদের ক্ষতি হবে। এরপরে আমাদের কি বলছিল যে আলোক পর্যায়ের গুরুত্ব, আলোক পর্যায়ে ব্যাখ্যা দিতে বলছিল যে এই পর্যায়টা যেখানে সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি, আলোক পর্যায়ে এখন তোমাকে মনে রাখতে হবে, মানে নাম শুনলেই তো বুঝতেছো যে আলো অবশ্যই উপস্থিত। এখন আলোর উপস্থিতিতে কি কি হবে? প্রথমে ফটোলাইসিস হবে। ফটোলাইসিস শব্দের অর্থ হচ্ছে, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। তাহলে ফটোলাইসিস প্রক্রিয়াটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে কোনো কিছু ভেঙে যাবে। কি ভাঙবে? পানির অণু ভেঙে যাবে। দেখো, একটা পানির অণু যদি ভাঙে,
এই জায়গায় একটা প্রোটন তৈরি করবে, হাইড্রোজেন আয়ন, একটা ইলেকট্রন, আর হচ্ছে তোমার অক্সিজেন তৈরি করবে। ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা বলি না যে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, এই অক্সিজেনটা মেইনলি হচ্ছে পানি থেকে আসে, যে পানিগুলো মূলরম দ্বারা সে গ্রহণ করে, ওই পানি ফটোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গেলে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর হচ্ছে তোমার অক্সিজেন নির্গত হয়। এই অক্সিজেনটাই ওই বায়ুমণ্ডলে হচ্ছে আমরা মানে জীবের জন্য যে উদ্ভিদ ত্যাগ করে দেয়। এরপরে এই ফটোলাইসিস প্রক্রিয়ায় যে প্রোটনটা তৈরি হয়েছে, এই প্রোটনটা পরবর্তীতে তোমার NADPH কে বিজারিত করতে কাজ করে। দেখো NADPH, এটার সাথে এখানের যে হাইড্রোজেন আয়নটা ওইটা এসে যুক্ত হবে, এই যে এই হাইড্রোজেন আয়নটা। এখন NADPH একটা H যুক্ত হলে এখানে কি উৎপন্ন করবে? NADPH, দেখো একটা দুইটা, তার মানে NADPH2 তৈরি করলো। এখন পানির ফটোলাইসিসটা দরকারি কেন? ওই যে অক্সিজেনের জন্য, আর হচ্ছে এই হাইড্রোজেন আয়নটা যে পরবর্তীতে এই NADPH কে বিজারিত করবে, এটার জন্য দরকারি। আবার কি হয়, আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে এখানে হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন হয়। ফটোফসফোরাইলেশন বলতে, ফটো বলতে তো আলো, আর ফসফোরাইলেশন হচ্ছে তোমার ফসফেট গ্রুপ যুক্ত হওয়া। কোনো অ্যাডিনোসিন অণুর সাথে যদি ফসফেট গ্রুপ এসে যুক্ত হয় তখন ওইটাকে আমরা ফসফোরাইলেশন বলবো, আর যদি ফসফেট গ্রুপ বিযুক্ত হয় তখন ওইটাকে বলবো ডিফসফোরাইলেশন। তাহলে আমি যদি এখন ফসফোরাইলেশনটা দেখাই কিরকম হয়, একটা ADP অণু মনে করো, অ্যাডিনোসাইন ডাইফসফেট, ডাই মানে হচ্ছে দুই, তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে হচ্ছে ফসফেট আছে দুইটা। এটার সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন এখানে কি তৈরি করবে, দুই অণু ফসফেটের সাথে আরেকটা যদি ফসফেট যুক্ত হয় তাহলে তিনটা ফসফেট হবে, ATP। তাহলে ATP তৈরি করলো। এখন এই ATP আর NADPH2 কে একসাথে বলে হচ্ছে আত্তীকরণ শক্তি। এই আত্তীকরণ শক্তি তোমার পরবর্তীতে যে আলোক নিরপেক্ষ যে পর্যায়টা, যখন সূর্যের আলো থাকবে না তখন যে কার্বন বিজারণের গতিপথগুলো বা ওই সাইকেলগুলো সম্পূর্ণ করার জন্য এই তোমার মানে আত্তীকরণ শক্তিটা দরকারি। এখন আলোক নির্ভর পর্যায়ে তোমার আমরা জানি হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশটা ও হচ্ছে সূর্যালোককে আবদ্ধ করে রাখতে পারে। ওই সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, সেখানে এই যে এই রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হবে। এই তিনটা বিক্রিয়া দিয়ে আমি যে কথাগুলো মুখে বললাম, মানে ফটোলাইসিস কাকে বলে, পানির অণু ভেঙে যাওয়া, ওখান থেকে যে প্রোটনটা তৈরি হয় ওটা NADPH কে বিজারিত করে, এরপরে NADPH2 তৈরি হয়, আর এখানে হচ্ছে ফটোফসফোরাইলেশন হয় যেখানে ATP তৈরি হয়। এই দুটাকে একসাথে আত্তীকরণ, এই কথাগুলো যে মুখে বললাম ওগুলো লিখে দিতে পারলে আর এই বিক্রিয়া তিনটা দিলে হচ্ছে এইখানে এনাফ 3 নাম্বারের জন্য। এরপরে ঘ নাম্বারে আমাদের কি বলছিল, যে প্রক্রিয়াটা যদি না ঘটে তাহলে জীবজগতে কি প্রভাব পড়বে। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না ঘটে তাহলে জীব তো খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। সকল মানে প্রাণীকুল হচ্ছে তোমার হেটেরোট্রফিক, যারা হচ্ছে পরভোজী, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছে। তাহলে ওরা যদি উদ্ভিদই যদি খাদ্য তৈরি করতে না পারে, অর্থাৎ এই যে সালোক সংশ্লেষণ যদি সম্পন্ন না হয়, তাহলে এই সূর্য শক্তি প্রাণীকুলের কাছে পৌঁছাবে কিভাবে? প্রাণী খাদ্য কই পাবে? তাহলে এত বড় একটা সমস্যা দেখা যাইতেছে। এখন খাদ্য যদি না পায় তাহলে তো তোমার ওখানে খাদ্যটা জারিত হয়ে শক্তি উৎপন্ন করবে কিভাবে? একটা কোষের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য, একটা জীবদেহের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করার জন্য যে শক্তিগুলো প্রয়োজন, ওই শক্তি আসবে কোত্থেকে? তাহলে সালোক সংশ্লেষণ সম্পন্ন না হলে জীব খাদ্য পাবে না, আবার ওই খাদ্যটা জারিত করার জন্য যে অক্সিজেন প্রয়োজন ওই অক্সিজেনটাও পাবে না। কারণ আমরা জানি সালোক সংশ্লেষণে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ শর্করা হইলেও এখানে হচ্ছে তোমার অক্সিজেন উপজাত দ্রব্য হিসেবে পাওয়া যায়, ওই অক্সিজেনটা আবার খাদ্য ওই ভাঙতে সাহায্য করে। এখন অক্সিজেন প্রয়োজন, খাদ্যটাও প্রয়োজন। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নেয়, যেটা প্রাণীকুলের জন্য বিষাক্ত একটা পদার্থ। ওই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেওয়ার মাধ্যমে পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। আবার মানব সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ যে প্রসেস, যে উপাদানগুলো দরকারি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, গ্যাস, তারপর ডিজেল, এগুলোর জন্য আবার পরোক্ষভাবে আমাদের সালোক সংশ্লেষণের উপরে নির্ভর করতে হচ্ছে। এরপর আমি তো বললাম যে সালোক সংশ্লেষণ থেকে আমরা খাদ্য পাই, খাদ্যের পাশাপাশি তোমাকে আবার বস্ত্র, বাসস্থান, ঔষধ ইত্যাদি অনেক কিছুর জন্যই আমাদের এই উদ্ভিদের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করতে হয়। সালোক সংশ্লেষণ যদি না হইতো তাহলে তো মানে পুরা জীবকুলটাই, আবার শ্বসন প্রক্রিয়াটাও বাধাগ্রস্ত হইতো, পুরা জীবকুলই হচ্ছে ক্ষতির সম্মুখীন হইতো। যার জন্য আমরা বলতেই পারি যে এই প্রক্রিয়াটা যদি না ঘটে তাহলে বিরূপ একটা প্রভাব পড়বে। যে কি প্রভাব পড়বে, মানে ক্ষতিকর একটা প্রভাব, বিরূপ প্রভাব পড়বে। এখন আমি যে কথাগুলো তোমাকে বললাম, এখানে যেহেতু তোমাকে বিশ্লেষণ করতে বলছে, বিশ্লেষণমূলক প্রশ্নটায় তুমি হচ্ছে এভাবে একাধারে লিখে যাও না, এটা হচ্ছে পয়েন্ট আকারে লিখবা। আমি তোমাকে যে গুরুত্বপূর্ণ ওই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য, এটা একটা পয়েন্টে লিখবা।
এরপরে খাদ্যের যোগান দেয়, অক্সিজেনের যোগান দেয়, এটা লিখবা। এরপরে মানব সভ্যতার কথাটা লিখবা। খাদ্য ছাড়াও আরো যে উপাদানগুলা উপর নির্ভর করি আমরা, ওই এভাবে পয়েন্ট আকারে যদি লিখো, এই ইনফরমেশনগুলো, এই আমার কথাগুলোই তুমি যদি গুছায় পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখানে তোমাদের প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হবে, স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা, ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। এখন তোমরা কিন্তু চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকে পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।